আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে মার্কোনিভস রুল বা মার্কোনিভের সূত্র। এই মার্কোনিভের সূত্র থেকে প্রত্যেকবার কি হয়, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজ, DU 7 কলেজ থেকে প্রশ্ন এসে থাকে। অর্থাৎ মার্কোনিভসের নীতি আসবে, না হইলে খরাসের নীতি আসবে। 7 কলেজে যেহেতু গতবার কি খরাসের নীতিটা চলে আসছে, এবার এই মার্কোনিভের নীতিটা আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তাহলে এই টপিকটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আর আমি আমার যথাসম্ভব সহজ করার চেষ্টা করছি টপিকটা। আপনারা একটু কি করবেন, ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। ঠিক আছে, এখন আমরা প্রথমে জানবো যে এই মার্কোনিভ কে ছিলেন। মার্কোনিভ ছিলেন হচ্ছে একজন অধ্যাপক, কাজলা ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন। আর তিনি যে এই মার্কোনিভসের রুলটা প্রতিষ্ঠা করেন, এই নীতিটা কোথা থেকে আসলো দেখেন। আমরা এর আগে গত ভিডিওতে পড়াইছি যে সংযোজন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকিনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো ছিল তার ভিতরে কি সংযোজন বিক্রিয়া ছিল প্রধান একটা বিক্রিয়া। সেই বিক্রিয়ায় বিভিন্ন ধাপ ছিল, যেমন হাইড্রোজেনের সংযোগ, তারপরে কি আপনার হাইড্রোজেন হ্যালাইডের সংযোগ, পানি সংযোগ, সালফিউরিক অ্যাসিডের সংযোগ। হ্যাঁ, বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া ছিল। তার ভিতরে একটা সংযোজন বিক্রিয়া ছিল যে হাইড্রোজেন হ্যালাইডের সংযোগ। সেই হাইড্রোজেন হ্যালাইড, এখন হাইড্রোজেন হ্যালাইড বলতে আমরা এইভাবে বুঝে থাকি হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এইসব যৌগ। হ্যাঁ, এই যৌগগুলো যদি আমি অপ্রতিসম অ্যালকিনের সাথে বিক্রিয়া করি, তাহলে দুই ধরনের যৌগ উৎপন্ন হবে। এখন কোন যৌগটা বেশি উৎপন্ন হবে এবং কোন যৌগটা কম উৎপন্ন হবে, এটা বের করার জন্যই হচ্ছে মার্কোনিভ সূত্রটা হচ্ছে আবিষ্কার করেন। আর এই মার্কোনিভের সূত্র অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি যে এই যে মার্কোনিভ সাহেব যে সূত্রটা দিয়েছিলেন, এই সূত্রটা আগে জানি। ঠিক আছে, তাহলে মার্কোনিভ সাহেবের যে সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটা হচ্ছে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের যেটিতে, অর্থাৎ মনে করেন এই একটা অ্যালকিন CH3, CH⋯CH3, আর এখানে না অপ্রতিসম অ্যালকিনের কথাই কিন্তু বলছি। অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রেই এই মার্কোনিভের সূত্র কিন্তু কাজ করবে। তাহলে এই যে বলছে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে এই যে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত, এখানে দুইটা কার্বন, এটা একটা কার্বন, এ একটা কার্বন। যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কি থাকবে, হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে। তাহলে এখানে দেখেন দুইটা হাইড্রোজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি কোন জায়গায় আছে, এখানে আছে। তাহলে উনি বলছে যেই জায়গায় বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে বিকারক, আমি যেটা বিকারকটা ইউজ করবো, মনে করেন আমি বলেছি এখানে অপ্রতিসম বিকারক ইউজ করতে হবে। তাহলে অপ্রতিসম বিকারক হিসাবে আমি কি নেব, হাইড্রোজেন ব্রোমাইড নিলাম মনে করেন। তাহলে অপ্রতিসম বিকারক কি আর প্রতিসম বিকারক কি, এর আমি আলাদা একটা ভিডিও দিয়েছি, আপনারা কি গিয়ে দেখে আসবেন এবং স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো কিন্তু দেখবেন, তাহলে আপনাদের জন্যই সহজ হবে। তাহলে এই যে আমার অপ্রতিসম বিকারক ছিল যে ভিন্ন ধরনের পরমাণু মিলে যে যৌগটা গঠন করবে বা যে বিকারকটা গঠন করবে, এটাই হচ্ছে অপ্রতিসম বিকারক। আর প্রতিসম বিকারক কি, একই ধরনের পরমাণু মিলে যে অণু গঠন করবে সেটাই হবে প্রতিসম বিকারক। ঠিক আছে, তাহলে এই অপ্রতিসম বিকারকে এই হাইড্রোজেনটা কি হবে, এই যে কার্বনের যে হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে যাবে। উনি এই কথাটাই বলেন। ঠিক আছে, তাহলে আরেকবার পড়ি। অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে, বিকারকের হাইড্রোজেন পরমাণুটি সেই কার্বনে পরমাণুতে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে কিন্তু এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, তখন CH3 হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি থাকবে কি, এই ব্রোমাইড আয়ন। সেই ব্রোমাইড আয়ন কোথায় যাবে, এই ব্রোমাইড আয়ন যাবে এই কার্বনের সাথে। তাহলে এই যৌগ গঠন করবে, এইভাবেই যৌগ গঠন করবে দুইটা, একটা হচ্ছে আইসো যৌগ আর একটা হচ্ছে এন যৌগ। এর ভিতরে যেটা আইসো যৌগ গঠন করবে, সেই আইসো যৌগটা মুখ্য যৌগ হবে, আর যে এন যৌগটা হবে সেটা হচ্ছে গৌণ যৌগ হবে। এটাই মার্কোনিভ কি করেন, প্রমাণ করেন এই সূত্রের সাহায্যে। তাহলে এখানে আমি যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে এই যে হ্যালোজেন অ্যাসিডের ঋণাত্মক অংশ, হ্যালোজেন অ্যাসিড এইটা যে হাইড্রোজেন ব্রোমাইড, হ্যাঁ, এর ঋণাত্মক অংশ, এর ধনাত্মক অংশ হলো হাইড্রোজেন আয়ন আর ঋণাত্মক অংশ হচ্ছে হ্যালাইড আয়ন। হ্যাঁ, তাহলে আমি যদি বিক্রিয়াটা করতে যাই, তাহলে প্রোপিনের সাথে যদি আমি অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়া ঘটাই, তাহলে আইসোপ্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হবে। হ্যাঁ, সেই আইসোপ্রোপাইল ব্রোমাইডটাই হবে প্রধান উৎপাদ, যেটা আমি এখানে বলে দিছি। এখন যদি আমি বিক্রিয়াটা দেখাতে চাই যে বিক্রিয়াটা কেমনে সংগঠিত হয়, তাহলে দেখেন এখানে আমার কি করতে হবে, প্রথমে আমার অপ্রতিসম অ্যালকিন নিতে হবে। তাহলে অপ্রতিসম অ্যালকিন হিসাবে আমি কি নেব, CH3, CH
ডাবল বন্ড CH2, অর্থাৎ এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, অর্থাৎ এটা হচ্ছে প্রোপিন। ঠিক আছে, এই প্রোপিনের সাথে আমার অপ্রতিসম বিকারক নিতে হবে। অপ্রতিসম বিকারক হিসেবে আমি হাইড্রোজেন ব্রোমাইড নিলাম, নিয়ে কি করবো, যদি বিক্রিয়া করি তাহলে এখানে কয় ধরনের উৎপাদ তৈরি হবে? 2 ধরনের উৎপাদ, একটা হচ্ছে মুখ্য উৎপাদ আর একটা হচ্ছে গৌণ উৎপাদ। ঠিক আছে, তাহলে মুখ্য উৎপাদ আর গৌণ উৎপাদ উৎপন্ন হবে। এর ভিতর মার্কনিভ যে সূত্রটা আবিষ্কার করছে, ওই সূত্রে যে হাইড্রোজেন যেখানে বেশি থাকবে যে কার্বনে, সেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি হবে। অর্থাৎ এই নীতিকে বলা হয় তেলা মাথায় তেল দেওয়া নীতি, বা গরিবকে আরও গরিব করে দেওয়া নীতি। অর্থাৎ আমি গরিবকে কেন গরিব করে নেওয়ার নীতি বলছি, এটা একটু দেখাচ্ছি, একটু পরে। আগে দেখেন যে আমি বলছি যে অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটায় তাহলে 2 ধরনের যৌগ গঠিত হবে, একটা হচ্ছে আইসো যৌগ। এখন এও বলা হয়েছে যে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, এই বিকারকের হাইড্রোজেন সংখ্যাও সেই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে আমরা জানি যে সংযোজন বিক্রিয়ায় পড়ে আসছি যে এই ডাবল বন্ধন ভাঙবে আর হাত তৈরি হবে। সেক্ষেত্রে আমি আইসো যৌগটা গঠন করার চেষ্টা করি, CH3। এখানে যেহেতু এই বন্ধনটা ভেঙে যাবে একটা বন্ধন, সেহেতু কি তৈরি হবে? CH তৈরি হবে। ঠিক আছে, আর এই পাশে বলছি যে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে সেই জায়গায় কি হবে? এই বিকারকের হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে দেখেন এখানে কিন্তু CH3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার কি হলো? CH3 উৎপন্ন হলো। আর কি বাকি থাকে? আমার এই ব্রোমাইড আয়নটা কিন্তু বাকি থেকে যায়। হ্যাঁ, তাহলে এই ব্রোমাইড আয়ন কোন কার্বনের সাথে যুক্ত হবে? এই ব্রোমাইড আয়ন কিন্তু এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে একটা হাত তৈরি হবে, এখানে হচ্ছে ব্রোমাইড আয়নটা চলে আসবে। তাহলে এখানে কি তৈরি হলো? এখানে যে যৌগটা তৈরি হলো এটার নাম হচ্ছে আইসোপ্রোপেন। কি? আইসোপ্রোপেন। এখানে আমি একটু লিখে দিচ্ছি আইসোপ্রোপেন। এটা কতটুকু উৎপন্ন হয় জানেন? এটা উৎপন্ন হচ্ছে 99%। এই জন্য মার্কনিভ বলছেন যে এটা হচ্ছে মুখ্য যৌগ বা প্রধান যৌগ হিসাবে কাজ করবে। ঠিক আছে, এবার এখানে যে আরেকটা যৌগ গঠিত হয়, সেটা কিভাবে যৌগ গঠিত হয়? সেটা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের যেই জায়গায়, ঠিক আছে, যেই জায়গায় আমার হাইড্রোজেন সংখ্যা কম আছে সেই জায়গায় যদি আমি ব্রোমাইড আয়নটা দিই, অর্থাৎ ঋণাত্মক সেই জায়গায় হাইড্রোজেন আয়নটা যোগ করতে হবে। এখন এই যৌগতে কি হবে? যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম ছিল সেই জায়গায় এখন এই বিকারকের হাইড্রোজেন যোগ করতে হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল সেখানে কি এই ব্রোমাইড আয়ন যোগ করতে হবে। তাহলে বিক্রিয়াটা আমি করে ফেলি বা যৌগটি আমি গঠন করে ফেলি, CH3 CH, ঠিক আছে, 2, আর হবে CH2 Br। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে N ব্রোমোপ্রোপেন। হ্যাঁ, ব্রোমোপ্রোপেন। এটা উৎপন্ন হয় কত পার্সেন্ট? 1%। এখন দেখেন আমি বলছিলাম যে গরিবকে আরও গরিব করে দেওয়ার নীতি বলছিলাম, কারণ কি মুখ্য যৌগ এটা না। তাহলে মুখ্য যৌগ যদি এটা হয় তাহলে এখানে দেখেন, এখানে যেহেতু হাইড্রোজেন সংখ্যা কি কম ছিল, তাহলে এ কি গরিব ছিল, তাহলে গরিবকে দান না করে ও যে বড় লোক ছিল, যে হাইড্রোজেন বেশি ছিল, তাকে এনে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে কি হলো? এটা তেলা মাথায় তেল দিলাম, আর গরিবকে আরও গরিব করে দিলাম, গরিবকে একটু সচ্ছল হওয়ার সুযোগ দিলাম না আর কি। তাহলে এই নীতিকে আমরা কি বলি? গরিবকে গরিব করে দেওয়ার নীতি বা তেলা মাথায় তেল দেওয়ার নীতি বলে থাকি। তাহলে এই বিক্রিয়াটা আপনারা কি করবেন? প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি যদি ভালো করে প্র্যাকটিস করেন 3-4 বার এবং মন দিয়ে করেন। আমি বিক্রিয়া করার সময় যেমন এইভাবে পড়ি যে এটা অপ্রতিসম অ্যালকিন ছিল, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যদি বিক্রিয়া করি তাহলে 2 ধরনের যৌগ উৎপাদন হবে, একটা হচ্ছে প্রধান উৎপাদ আর একটা হচ্ছে গৌণ উৎপাদ। প্রধান উৎপাদ হিসাবে কি গঠন করবে? সেটা হচ্ছে আইসোপ্রোপেন, আর গৌণ উৎপাদ হিসাবে N ব্রোমোপ্রোপেন। আর হচ্ছে আইসোব্রোমোপ্রোপেন 99%, আর হচ্ছে N ব্রোমোপ্রোপেন হচ্ছে 10%। এইভাবে আমি কি মুখে বলে বলে বিক্রিয়া যখন করি তখন আমার বিক্রিয়াটা কি হয়? মাথায় দীর্ঘস্থায়ী হয়। আর আমি আপনাদের বলবো যে যারা রেনেসাও এর যে সলিউশনটা পড়ছেন তারা বিক্রিয়া করার সময় খুবই খুবই কেয়ারফুলি করবেন, কারণ ওখানে বন্ধনগুলোতে না বিভিন্ন জায়গায় ভুল আছে। আপনারা ভালো করে নিজে নিজে প্র্যাকটিস না করলে ওই দেখে দেখে যদি বিক্রিয়াগুলো করে আসেন তাহলে অবশ্যই ভুল হবে। ওরা দ্বিবন্ধনের জায়গায় ত্রিবন্ধন দিয়ে রাখছে, একক বন্ধনের জায়গায় দ্বিবন্ধন দিয়ে রাখছে, যেটা আমাদের কেমিস্ট্রি যারা আমরা পড়ি তাদের জন্য কিন্তু খুবই ক্ষতির একটা কারণ হবে। তাই আপনারা যখন বিক্রিয়া করবেন ওটা মুখস্থ করবেন না, ওখানে যা আছে তাই দিয়ে দেবেন না। আপনাদের যদি ভুল মনে হয় তাহলে করতে করতে তাহলে ওটা কিন্তু ভুলই হবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কি করবেন? 2-3 বার প্র্যাকটিস করবেন, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা এবার বেশি। আর এরপরে যে ভিডিওটা দেবো সেখানে হচ্ছে খরাসের নিয়মটা থাকবে। ঠিক আছে, খরাসের নিয়মটাও আপনারা দেখে নেবেন। এই ভিডিও 6 নম্বর ভিডিও যাচ্ছে, খরাসের নিয়ম দিলে হচ্ছে 7 নম্বর ভিডিও হবে। আশা করি এই যে প্রোপিন অধ্যায়টা, অ্যালকিন অধ্যায়টা করছি, এখানে এরপরের যে টপিকগুলো আছে যেমন রেসিমিক মিশ্রণ আছে আপনার, তারপরে কনফিগারেশন আছে, জেড যে সমাণু আছে, জ্যামিতিক সমানুতা আছে, সেগুলো আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ছোট বোন হিসাবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।